মার্কিন শুল্ক ইস্যুতে ট্রাম্পকে ৪৮ ঘন্টার মধ্যে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। ব্যাংক ঋণে সুদের হার কমানোর পরামর্শ IMF-এর। ট্রাম্পের শুল্কারোপের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। ৫০টি অঙ্গরাজ্যে একযোগে বিক্ষোভ, প্রেসিডেন্টকে অপসারণের দাবি। কাল ঢাকায় বিনিয়োগ সম্মেলন। নাসা ও ILOর সঙ্গে চুক্তির আশা বিডার। মার্চের রেকর্ড $3 বিলিয়ন রেমিটেন্স। গণহত্যায় শেখ হাসিনার ২ মামলায় অভিযোগপত্র দাখিল এপ্রিলে। তদন্তকারীদের হত্যা করতে আয়নাঘরে টাইম বোমা রাখা হয়েছিল বলল প্রসিকিউশন। কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জামায়াত নেতা সহ নিহত ৩। শরীয়তপুরে শতাধিক হাত বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার ৭। স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। রাতের সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উচ্চ শুল্ক সংকট সমাধানে আগামী ৪৮ ঘন্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের কাছে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আর বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে ইউনাইটেড স্টেটস অফ ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছেও একটি চিঠি দেয়া হবে। শুল্ক কমানো ছাড়াও বাংলাদেশের স্বার্থ রক্ষা করে দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনাও কিন্তু রয়েছে সরকারের। সচিবালয় সরকারের উচ্চ পর্যায়ের মিটিং থেকেই কিন্তু এটি সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে মোজাহিদ শুভর, চলুন দেখে নেই। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যে ৩৭% শুল্ক আরোপের পর নড়ে চড়ে বসেন সরকারের উপদেষ্টা, তৈরি পোশাক ব্যবসায়ী সহ বিভিন্ন সেক্টরের সংশ্লিষ্টরা। সংকট নিরসনে রোববার অর্থ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও ৪ জন উপদেষ্টার উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ২টি চিঠি আমেরিকার প্রেসিডেন্ট ও ইউনাইটেড স্টেটস অব ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছে পাঠাবে সরকার। আমাদের তরফ থেকে কন্টিনিউয়াসলি তাদের সাথে কথা বলা হচ্ছে। চিঠিতে যাই থাকুক সেটা আমাদের বিজনেস বান্ধব হবে, আমাদের বাংলাদেশের বিজনেসের স্বার্থটা দেখা হবে এবং বাংলাদেশের সাথে যাদের কম্পিটিটিভ কান্ট্রি আছে, কম্পিটিটর যারা আছে, তাদের চেয়ে আমরা আরো বিজনেস বান্ধব, আরো এই চিঠিটা হবে আরো বেশি বিজনেস বান্ধব হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেন, আমেরিকার সাথে বাণিজ্য বাড়ানোর দিকে জোর দিয়েছে সরকার। বিশেষ করে যুক্তরাষ্ট্রে পোশাক শিল্পের বাজার যেন রক্ষা হয় সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা হবে। আমেরিকানরা মনে করে যে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেটার অন্য দেশের তুলনায়, সেটাকে আমরা আরো এফিসিয়েন্সি বাড়াবো প্রাইভেট সেক্টরে। আর আমাদের দিক থেকে থার্ডলি যে সার্ভিস অনেক আসে, শুধু পণ্যের উপর এসে আসছে, আমরা অন্যান্য সার্ভিস আমেরিকা থেকে আমরা আনতে পারবো। সিমিলারলি আমাদের রেসিপ্রোকাল ইসে করবো। আরেকটা, এই ব্যবসা বাণিজ্যে অনেক সময় নন ট্যারিফ ব্যারিয়ার অনেক থাকে, সেইগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসায়ী এগুলির সম্মুখীন যেন না হয়, এইগুলিকে আমরা যত শীঘ্র সম্ভব এখানে রেশনালাইজ করব। আমাদের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি বেশ বাড়ানো সম্ভব। আমরা তার উপায়গুলো খুঁজছি। আমরা সর্বাত্মক চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব, যাতে করে এই বিষয়টি যথাসত্ত্ব আমরা নিষ্পত্তি করতে পারি। এদিকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, ট্রাম্প আরোপিত শুল্ক মার্কিন ভোক্তা ও ক্রেতা প্রতিষ্ঠানের ওপরেও পড়বে। শ্রমিকের মজুরি কমিয়ে আর খরচ কমানো সম্ভব হবে না। শ্রমিকের দিক থেকে খরচ কমানো যাবে না, কিন্তু আমরা উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করব। আমাদের অনেক অনেক তৈরি পোশাক শিল্প আছে যেটা বিশ্বমানের উৎপাদনশীলতায় সক্ষম, এবং সেখানেই আমরা অন্যদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো বলে আমরা মনে করি।
বাণিজ্য উপদেষ্টা আশ্বস্ত করেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়াতে সরকার সহায়ক পদক্ষেপ নেবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বৃদ্ধির জন্য সহায়ক এবং এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি যুক্তরাষ্ট্রকে আমরা কিভাবে উপস্থাপন করব সেই স্ট্র্যাটেজিগুলো বোঝার জন্য আজকে আমাদের আলোচনা, এবং আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনার মধ্যে আমরা একমত হয়েছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব। বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা জানান, সরকার সময়োপযোগী পরিকল্পনা নিতে না পারলে বড় ধরনের সংকট তৈরি হবে। সরকার নীতি সহায়তা ও প্রতিযোগী দেশগুলোর সাথে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে পারলে ব্যবসায়ীরা সক্ষমতার প্রমাণ দিতে পারবে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির 50টি অঙ্গরাজ্যে একযোগে ট্রাম্পের শুল্কসহ বিভিন্ন নীতির প্রতিবাদে বিক্ষোভ করেন কয়েক লাখ মার্কিন। এ সময় যত দ্রুত সম্ভব প্রেসিডেন্টের পদ থেকে ট্রাম্পকে অপসারণের দাবিও জানান তারা। জাহানারা ভুইয়ার প্রতিবেদন। ক্ষমতা গ্রহণের 3 মাস না পেরোতেই জনবিক্ষোভের কবলে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে ট্রাম্প নীতির প্রতিবাদে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা সহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভে এক হয়েছেন মার্কিনরা। আর এই বিক্ষোভ ছড়িয়েছে 50টি অঙ্গরাজ্যে। বিশ্বের গণতন্ত্র রক্ষার দায়িত্ব যে দেশের কাঁধে, সেই দেশের নাগরিকরা প্ল্যাকার্ড হাতে গণতন্ত্র রক্ষার আহ্বানে নেমেছে রাজপথে। শুল্ক নীতি সহ বৈদেশিক ও অভ্যন্তরীণ অনেক নীতির পরিবর্তনের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ট্রাম্পের এক একটা নির্বাহী আদেশ তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। I'm here to join my voice to everybody else's who's calling for the Trump administration to stop undermining our democracy. Trump is a traitor. He's betrayed this country. He's betrayed our government, and he's betrayed our people. He's betrayed our allies. He's sold us out. He's a criminal. Get him out now. Elon Musk has got to go. Hey, hey. Ho, ho. Elon Musk has got to go. শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের বিভিন্ন দেশেও ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো ও পর্তুগালেও ট্রাম্প নীতির প্রতিবাদে জড়ো হয়েছে হাজারো মানুষ। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর তার প্রশাসনের বিরুদ্ধেই প্রথম এত বড় বিক্ষোভ হয়েছে। ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধেও প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। প্রায় 2 লাখ ফেডারেল কর্মী ছাঁটাই ইস্যুতেও ক্ষোভ প্রকাশ করেন মার্কিনরা। এদিকে তোপের মুখে সুর কিছুটা নরম করেছেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে মুক্ত বাণিজ্য অর্থনীতি চালুর আহ্বান জানান তিনি। জাহানারা ভুইয়া, এখন, বিশ্ব। আগামী জুনে আইএমএফের ঋণ চুক্তির বাকি অর্থ ছাড়ের ব্যাপারে আশাবাদী অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সংস্থাটির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দেশের অর্থনীতি স্থিতিশীলতা ও আর্থিক খাতের সংস্কার কর্মসূচিতে সন্তুষ্ট আইএমএফ। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। পতিত আওয়ামী সরকারের আমলে প্রতি বছর গড়ে পাচার হয়েছে $16 বিলিয়ন। এতে এক সময়ের $40 বিলিয়ন রিজার্ভ নেমে আসে তলানিতে। সংকট দেখা দেয় ডলার সরবরাহ ও আমদানি ঘাটতির। বাড়তে থাকে বৈদেশিক ঋণের দায়। এ সময় ডলার ঘাটতি মেটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে $470 কোটি ঋণ অনুমোদন পায় বাংলাদেশ। আর এই জন্য রাজস্ব আহরণ বৃদ্ধি ও ব্যাংক খাতের সংস্কার সহ দেয়া হয় বেশ কিছু শর্ত। তৎকালীন সরকারের সময় প্রথম 3 কিস্তিতে সব শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশ। তবু এ পর্যন্ত $231 কোটি দিয়েছে আইএমএফ। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আর্থিক খাতের সংস্কারের উদ্যোগ নেয় বাংলাদেশ। তবে আইএমএফের রিজার্ভের শর্ত পূরণ হলেও বাকি থাকে জিডিপির তুলনায় রাজস্ব আদায়। এতে সময় অনুযায়ী ঋণের 4র্থ কিস্তি পায়নি বাংলাদেশ। পরে শর্ত পূরণ সাপেক্ষে 4র্থ ও 5ম কিস্তি একসাথে দেওয়ার আশ্বাস দেয় আইএমএফ। এরই ধারাবাহিকতায় 6 থেকে 17 এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সফরে এলো সংস্থাটির 13 সদস্যের একটি প্রতিনিধি দল। এর প্রেক্ষিতে রোববার সকালের প্রথম অর্থ উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে আইএমএফ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড ও অর্থনীতিতে অর্জনের জন্য আইএমএফ সন্তুষ্ট। ওরা বাংলাদেশে ইকোনমি বলতে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং,
টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউর পর তার একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে। সার্বিকভাবে ব্যাংকিং শৃঙ্খলা, রিফান্ড লোন আদায়, আর এদিকে এনবিআরের আমরা ট্যাক্স জিডিপি রেশিও বাড়াবো কী করে, কোন কোন ক্ষেত্রে বাড়াবো, এইগুলি নিয়ে আলাপ। এ সময় তিনি বলেন, জুনের মধ্যে $4.7 বিলিয়ন ঋণের পরবর্তী চতুর্থ ও পঞ্চম কিস্তি একসাথে পাওয়া যাবে। এর আগে রাজস্ব আদায়ের শর্ত পূরণ করতে হবে। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখাক, দেন উইল এঙ্গেজ, আমরা আলাপ করব অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি তো এটা করে আর উইল ট্রাই টু অ্যাগ্রি। পরে রোববার দুপুর 12টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও কর্মকর্তাদের সাথে বৈঠক করে আইএমএফ। বৈঠকে ব্যাংক খাতে সংস্কার নিয়ে প্রশংসা করেছে সংস্থাটি, তবে ব্যাংক ঋণের সুদ হার কমাতে বলেছে তারা। মূল্যস্ফীতি না কমা পর্যন্ত এ হার কমাবে না বাংলাদেশ ব্যাংক। এছাড়া জুনে মূল্যস্ফীতি কমে 8.2% নামবে বলে জানিয়েছে আইএমএফ। আইএমএফের ঋণের পরিমাণ কতটুকু এটা বাংলাদেশ ব্যাংকের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আইএমএফ যখন একটি রাষ্ট্রকে ঋণ দেয় তখন ধরে নিতে হবে যে সেই রাষ্ট্রকে আইএমএফ সার্টিফাই করলো যে রাষ্ট্রের ঋণ পরিশোধের সক্ষমতা আছে। অতএব যখন আমি আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক ঋণ পরিশোধের সক্ষমতার সার্টিফিকেট পাবো, তখন এই সার্টিফিকেটটা আমরা বিভিন্ন দাতা গোষ্ঠীর কাছে সেল করতে পারবো, অর্থাৎ আরও বিভিন্ন জায়গা থেকে আমরা সুলভে ঋণ পাবো। সফরকালে আইএমএফ কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংক, এনবিআর, জ্বালানি ও বিদ্যুৎ বিভাগ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে। আগামী মে-জুন মাসে ঋণের কিস্তি পাওয়া যেতে পারে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। টানা 9 দিন ঈদ উল ফিতরের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সরকারি বেসরকারি চাকরিজীবীরা। সকালে সচিবালয়ে কর্মস্থলে ফিরেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। প্রথম কর্মদিবসে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তারা। এদিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক সহ সরকারি বেসরকারি সংস্থার কর্মীরা আসেন তাদের কর্মস্থলে। একই সাথে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ফেরেন শিক্ষার্থীরাও। পরিবার পরিজনের সাথে লম্বা ছুটি কাটিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফেরায় তাদের কণ্ঠে ছিল স্বস্তির সুর। তবে নগরীর সড়কে এদিন খুব একটা যানজট না থাকলেও মেট্রো রেলে ছিল যাত্রীদের ঢল। এর আগে গত 27 মার্চ ছিল এসব অফিসের কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস। 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। দুদিন পর অফিসে আসতে একটা অস্বস্তি লাগতেছিল, বেশ আরামেই তো ছিলাম, তাই না? তাই সব মিলে ঈদ ভালো হয়েছে। নিশ্চিন্তে নির্বিঘ্নে ঝঞ্ঝাট মুক্ত হবে, ঝামেলা মুক্ত হবে গেছি, ঝামেলা মুক্ত হবে ফিরে আসছি। কর্মব্যস্ততার দিন তো আসতেই হবে, একটু কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে, তারপরেও কাজের মধ্যে না আসলে তো আর ভালো লাগে না। ফ্যামিলিকে রেখে আসা একটু খারাপ লাগবে না, এই আর কি। 2-1 দিন গেলে গেলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমরা খুব ভালোভাবে বাসায় গেছি এবং আমাদের যে ফিরতিটা ছিল সেটাও খুব ভালো ছিল আর কি। চলতি মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে প্রসিকিউশন টিম। একই সঙ্গে 3টি মামলার চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল নিয়ে বহুমুখী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, শিগগিরই দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠিত হবে। জাহিদ হাসানের প্রতিবেদন। গেল বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে প্রাণহানি হয় প্রায় 1,500 মানুষের, যার অধিকাংশ শিক্ষার্থী ও শিশু। 5 আগস্টে পতন হয় শেখ হাসিনার শাসনের। দেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে। আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগ সরকারের এমপি ও মন্ত্রীরাও। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের জন্য পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ ও সেনা কর্মকর্তাদের বিচারের জন্য মামলা প্রস্তুত করে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। জুলাই আগস্টের গণহত্যা ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, চলতি মাসেই শেখ হাসিনার মামলা সহ 2টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে। শুরু হবে বিচার কাজ। 3টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি।
একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সাহসী দুটো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত দুটো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। এই মামলার আসামি তারা নানানভাবে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করবেন। তারা একদিকে চাইবেন তাদের যেন বিচার না হয়, আবার অন্যদিকে তারা ধোঁয়া তুলবেন, বিচার টিচার কিছু হচ্ছে না, তো এই ট্রাইব্যুনালের দরকার নেই, বিচার যাতে না হয়। আয়নাঘর খ্যাত গুমের বন্দিশালা পরিদর্শন করতে গিয়ে মরণঘাতী বোমা ঝুঁকিতে পড়ার কথা জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ট্রাইব্যুনাল নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে, শীঘ্রই গঠিত হবে দ্বিতীয় ট্রাইব্যুনাল। তিনটা জটিলতম গুমের সেন্টার আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন, আবিষ্কার করেছেন। এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি, সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী তাইম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 15 জুন আর ফার্মগেট এলাকায় নাফিস হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 6 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাহিদ হাসান, এখন, ঢাকা। শেখ হাসিনা সহ পরিবারের 8 সদস্যকে দেশে ফেরাতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক যত সংস্থা রয়েছে সবার সহযোগিতা নেওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনাকে দুর্নীতিবাজ হিসেবে বিবেচনা করছে দুদক। এদিকে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ করতে না পারায় টিউলিপ সিদ্দিকীকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে হয়েছে বলেও জানান তিনি। নাজমুস সাকিবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হাজার কোটি টাকা বিদেশে পাচার, অবৈধভাবে দেশে গড়ে তোলা শেখ পরিবারের সম্পদের হিসাব যখন একের পর এক সামনে আসছে, তখন অভ্যুত্থান পরবর্তী বড় প্রশ্ন, এই পরিবারের অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা যাবে তো? এমন চ্যালেঞ্জ নিয়ে সরকারের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা সংস্থা দুদকও। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির চেয়ারম্যান বলেন, শেখ পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী এবং আমলাদের বিদেশে পাচার করা অর্থ ফেরাতে কাজ চলছে। এছাড়া সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে তার দুর্নীতির বিষয়ে আইনজীবীর মাধ্যমে জানানো হয়েছে, এমনটা দাবি করে দুদক। বাংলাদেশের আদালতে হাজির হয়ে মামলা মোকাবিলা করার আহ্বানও সংস্থাটির প্রধানের। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন। এদিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দম্পতির বিরুদ্ধে 65টি ব্যাংক হিসাবে প্রায় 600 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। মোহাম্মদ হাসান মাহমুদের বিরুদ্ধে 2টি মামলা উত্থাপিত হবে। তার স্ত্রী নুরান ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত। এখানে দেখা যাচ্ছে 56টি অ্যাকাউন্টে 683 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে। দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আরনিস সাকিব আল হাসান, তার বিরুদ্ধেও দুদকের অনুসন্ধান চলমান বলে জানায় সংস্থাটি। নাজমুস সাকিব, এখন, ঢাকা। কাল ঢাকায় শুরু হচ্ছে ইনভেস্টমেন্ট সামিট, যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক ও বিল গেটসের মতো ধন কুবেরদের। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংযোগ তৈরির পাশাপাশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই এই সামিটের লক্ষ্য। পাশাপাশি আস্থা অর্জন ও রাজনৈতিক স্থিতিশীলতাকেও গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে নিয়ে সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুন্নাফ রশিদের প্রতিবেদন। বিশ্বের 35তম অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের নাম উঠে আসলেও বৈদেশিক বিনিয়োগে পড়েছে ভাটা, যেখানে ঘি ঢেলেছে 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক বৈরিতা। সর্বশেষ তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে 71%। এ সময় বিদেশি বিনিয়োগ এসেছে $76.79 মিলিয়ন, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 46% কম। উন্নয়নশীল দেশের অর্থনৈতিক রূপান্তরে বিদেশি বিনিয়োগ বা এফডিআই এর গুরুত্ব অপরিসীম। তবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন, গ্যাস ও পেট্রোলিয়াম, বিদ্যুৎ, খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, নির্মাণ ও সার খাতে
বিদেশি বিনিয়োগ টানলেও গেল ৮০-র দশক থেকে অনেকটা তৈরি পোশাকে আটকে আছে। দেশে এফডিআই বাড়াতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি ওয়ান স্টপ সার্ভিস চালু করলেও বিনিয়োগকারীদের আস্থা অর্জনে বারবার পিছিয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াতে ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করতে যাচ্ছে সরকার, যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সহ বিল গেটসের মতো ধনকুবেরদের। গণঅভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংযোগ তৈরির পাশাপাশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই ইতিহাস রচিত এ সামিটের লক্ষ্য। দেশে প্রথম এমন আয়োজনকে বৈদেশিক বিনিয়োগের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে বিনিয়োগ আকর্ষণে আস্থা অর্জনের পাশাপাশি পার্শ্ববর্তী দেশের সুযোগ সুবিধা বিবেচনায় নেয়ার কথা বলছেন তারা। বিদেশিদের বিনিয়োগ করার জন্য যে পরিবেশ, সেই পরিবেশটার কতটা আগে থেকে ভিন্নতা আছে তার উপর নির্ভর করবে। বিদ্যুৎ লাগবে, আমার যে গ্যাস লাগবে, ওই জায়গাগুলোতে দেখা যাচ্ছে কি যে কনসিস্টেন্ট সাপ্লাই পাবে এবং এগুলোর প্রাইস অ্যাফোর্ডেবল কিনা, গভর্নমেন্টের অন্যান্য পলিসি যে সাপোর্ট সেগুলো দেখবে। এই সব কিছু চিন্তাভাবনা করেই এবং আমাদের সাথে প্রতিযোগী যে দেশগুলো আছে তার সাথে তুলনা করেই তারা এখানে আসবেন। সম্মেলনে অংশ নিবে 40টি দেশের বিনিয়োগকারীরা, যেখানে থাকবে চীনের পাওয়ার, চায়না ও আমেরিকার এক্সিলারেট এনার্জির মতো প্রতিষ্ঠানও। সম্মেলনে আইএলও ও নাসার সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনাও আছে। রোববার দুপুরে ইনভেস্টমেন্ট সামিটের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এই সামিট করেই কি তার মানে কালকে থেকে হঠাৎ করে আমরা $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট গ্যারান্টি দিয়ে ফেলবো কিনা? ব্যাপারটা কিন্তু সেরকম না। আমাদের বাংলাদেশের ব্যাপারে যে গ্লোবাল ন্যারেটিভটা আছে, এই ন্যারেটিভটাকে আমাদেরকে ওভারটার্ন করতে হবে না। ব্যবসা করার যে ডিফিকাল্টি, ইজ অফ ডুইং বিজনেস, সেটাকে আমাদের সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে হবে। এই সামিটটা যখন আমরা করবো, এখান থেকে যে ট্র্যাকারটা তৈরি হবে, যে পাইপলাইন তৈরি হবে, যে ঠিক আছে এই 100টা কোম্পানি এসেছিল, এরা সবাই আগ্রহ দেখিয়েছে, এরপর এই আগ্রহ থেকে মেটেরিয়ালাইজেশনে যাওয়ার জন্য আমাদের আর কি করতে হবে। সো আমরা এখান থেকে একটা প্রজেক্ট ওয়ার্কের মতো পাবো এই পাইপলাইনের উপর বেস করে, যেটাকে আমরা নেক্সট 6 থেকে 12 মাস বা 18 মাস ট্র্যাক করার চেষ্টা করবো এবং এদেরকে বাংলাদেশে ল্যান্ড করানোর চেষ্টা করবো। বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে 7 থেকে 10 এপ্রিল 4 দিন ব্যাপী রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে নিয়ে সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। এক মাসে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে রেমিটেন্স। দেশে প্রথমবারের মতো $3 বিলিয়ন লক্ষ্য পূরণ করেছে প্রবাসী আয়। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, মার্চ মাসে প্রবাসী আয় $300 কোটি ছাড়িয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। মূলত ঈদ ও রমজানকে কেন্দ্র করে প্রবাসীরা ব্যাংকিং খাতে রেমিটেন্স বেশি পাঠিয়েছেন। তবে বিগত সময়ে রেমিটেন্স $2 থেকে $2.5 বিলিয়ন ঘরে থাকলেও 5 আগস্ট পরবর্তী সময়ে প্রবাসীরা দেশের প্রতি দায়িত্ববোধ থেকে ব্যাংকে টাকা পাঠানো বাড়িয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, আগামীতে রেমিটেন্সের ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকবে। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ওয়ার্ল্ড জামায়াতে ইসলামের আমির সহ উভয় পক্ষের 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বেলা 11টার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আবদুল্লাহ আল মামুন রাজাপালং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের আমির, বাকি দুজন একই এলাকায় আব্দুল মান্নান ও শাহিনা বেগম। নিহত 3 জনই সম্পর্কে চাচাতো ভাই বোন। স্থানীয় ইউপি সদস্য জানান, আব্দুল আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকালে এক পক্ষ সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে পরে তা সংঘর্ষের রূপ নেয়। উভয় পক্ষ লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হলে তাদের কুতুপালংয়ের MSF হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ও শতাধিক হাত বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারী সহ 8 জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রধান আসামি কুদ্দুস ব্যাপারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় 21টি মামলা রয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। একের পর এক হাতবোমা বিস্ফোরণ। শনিবার শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে সংঘর্ষের 15 সেকেন্ডের এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। রাতভর অভিযান চালিয়ে জাজিরা ও ঢাকা থেকে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারী সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার সকালে জাজিরা থানায় পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজিরের পর পাঠানো হয় জেল হাজতে।
ঢাকা থেকে কুদ্দুস ব্যাপারীকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে বরিশালে সংবাদ সম্মেলন করে র্যাব। জানায়, গ্রেপ্তারকৃত কুদ্দুস ব্যাপারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় 21টি মামলা রয়েছে। কুদ্দুস ব্যাপারীর বিষয়ে আমরা যেটা জানতে পেরেছি যে উনি সাম্প্রতিক সময়ে উনি জেল থেকে বের হয়ে আসছেন। ওনার নামে একাধিক মামলা রয়েছে, যতটুকু জানতে পেরেছি 20টিরও অধিক মামলা রয়েছে, এবং তার প্রতিপক্ষ যিনি জলিল মাতাব্বর, তিনিও বর্তমানে জেল হাজতে আছেন। তো বেসিক্যালি তাদের মতাদর্শী যারা আছে তারাই মূলত এই সংঘর্ষের তৈরি করেছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে সংঘর্ষের ঘটনায় 88 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 1000 জনকে আসামি করে মামলা দায়ের করে জাজিরা থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার দাস। গতকালের সংঘর্ষের ঘটনার পর এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিলাসপুরে। এই বিষয়ে আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি, আইডেন্টিফাই করে যারাই অপরাধী তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এই পরিস্থিতি যাতে চলতে দেওয়া যায় না, কোনোভাবেই আমরা এগুলা বরদাস্ত করব না। স্থানীয়রা বলছেন, জাজিরা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবর গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে প্রায় 12 বছর ধরে, যেখানে প্রায়ই ঘটে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনাও। শামীমা রহমান শাম্মী, এখন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগের মামলায় আওয়ামীপন্থী 82 আইনজীবীর জামিন শুনানি শেষে 60 জনকে কারাগারে ও বাকি 22 জনকে জামিন দিয়েছেন আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তারা। গত 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এই ঘটনায় হাইকোর্ট থেকে 8 সপ্তাহের জামিন নিয়েছিলেন 115 জন। মূল নথি পর্যালোচনা করে মেডিকেল এবং বিভিন্ন ছবিগুলো দেখে আদালত উভয় পক্ষের বক্তব্যের পর যারা মহিলা আইনজীবী ছিল, মহিলা অ্যাকিউজ ছিল, আসামি ছিল, তাদেরকে জামিন মঞ্জুর করেন। আর একজন বয়স্ক আইনজীবী ছিল, তারও জামিন মঞ্জুর করেন। আর 83 জনের মধ্যে প্রায় 11 জনের জামিন মঞ্জুর করেন। আর বাকি 72 জন আইনজীবী তারা আসামিকে তিনি CW মূলে জেল হাজতে প্রেরণ করেন। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। বিশ্ব মানবতাকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। এবার চিকিৎসক ও জাতিসংঘের 15 কর্মীকে হত্যা করে ভুল স্বীকার করল IDF। এছাড়াও নৃশংসতায় নতুন করে প্রাণ গেছে 46 জন ফিলিস্তিনির। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মধ্যেই নানা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য সোমবার ওয়াশিংটন যাচ্ছেন নেতানিয়াহু। বিস্তারিত জানাচ্ছেন নিশিতা ব্রহ্ম। বিশ্ব সভ্যতাকে তুড়ি মেরে মানুষ হত্যার উৎসবে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। মনে হচ্ছে তাদেরকে থামানোর কেউ নেই। পাখির মতো উড়ছে মানুষ, দেখলে মনে হবে হলিউডের কোনো সিনেমার শুটিং। মর্মান্তিক এই দৃশ্য নেতানিয়াহুর প্রশাসনের বর্বরতার। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পর নতুন গতিতে গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। বিমান হামলার তীব্রতায় ধোঁয়ার কুণ্ডলীর সঙ্গে এভাবেই শূন্যে উড়ে আবার মাটিতে পড়ে যাচ্ছে মানুষ। এদিকে আরেক ভিডিওতে দেখা গেছে উপত্যকায় জরুরি সেবা দেয়া চিকিৎসক সহ অন্তত 15 কর্মীকে হত্যা করেছে IDF। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি ভুলবশত হামলার কারণে তাদের মৃত্যু হয়েছে। হামাসের সদস্য রয়েছে মনে করে রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স জাতিসংঘের গাড়িতে হামলা চালায় IDF। বালির নিচ থেকে 15টি মরদেহ উদ্ধারের পর শুরু হয় তোলপাড়। ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। খান ইউনিসে এক সাংবাদিক ও এক শিশু মারা গেছে IDF এর হামলায়। হামলা হয়েছে একটি মসজিদেও। নিরাপত্তা করিডোরের নামে উপত্যকায় নতুন করে সেনা মোতায়েন করেছে ইসরায়েল। নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন উপত্যকার বড় এলাকা দখল করে নিরাপদ জোন হিসেবে ঘোষণা করা হবে। ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রাণহানি 50,000 ছাড়িয়েছে। UNRW এর তথ্য অনুযায়ী উপত্যকার 90% বা 19 লাখ মানুষই এখন বাস্তুচ্যুত। এর মধ্যে মাত্র 2 সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 3 লাখ মানুষ।
UNRW এর তথ্য অনুযায়ী উপত্যকার 90% বা 19 লাখ মানুষই এখন বাস্তুচ্যুত। এর মধ্যে মাত্র 2 সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 3 লাখ মানুষ। গাজায় গণহত্যা আর পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করেছেন রামাল্লার সাধারণ ফিলিস্তিনিরা। এমন অবস্থায় বন্দি বিনিময়, ইসরায়েল তুরস্ক সম্পর্ক, ইরানের হুমকি, বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা ও মার্কিন প্রশাসনের নতুন শুল্ক আরোপ ইস্যুতে আলোচনার জন্য হোয়াইট হাউস যাচ্ছেন নেতানিয়াহু। আলোচ্য সূচিতে এখনও নেই গাজায় যুদ্ধবিরতি ইস্যু। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় যখন তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী ওয়াশিংটন যেতে পারছেন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এবারে খেলার খবর। জিম্বাবুয়েকে সমীহ করছে বাংলাদেশ, তবে তাদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 10 দিনের প্রস্তুতি ক্যাম্প যথেষ্ট বলে মানছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিনিয়রদের অনুপস্থিতিতে তরুণদেরকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি। আসন্ন সিরিজে নিজের পছন্দের পজিশন মিডল অর্ডারে ব্যাটিং করতে চান এই অলরাউন্ডার। নোমান আব্দুল্লাহর প্রতিবেদন। মাস দুয়েক বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার দুঃখ ভোলাতে আসছে জিম্বাবুয়ে, যাদের বিপক্ষে খেলা কিছুটা হলেও স্বস্তির। কাগজ কলমের হিসাবে অনেকটাই পিছিয়ে পড়া দলটার বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি নিয়েও তাই খুব একটা ভাবনা নেই কারো। সিলেটে মেবি হয়তো 2 দিনের আমরা একটা প্র্যাকটিস ম্যাচও খেলতে পারি, আমি জানি না। টিম ম্যানেজমেন্ট সেটা মনে করেন কি যে ডিসাইড করবে, হয়তো ম্যাচ সিনিয়রেও খেলতে পারি, এরকম হতে পারে। বাট আমার কাছে মনে হয় 10 দিন অনেক এনাফ টাইম টেস্ট ক্রিকেটের জন্য আমরা প্রিপারেশন নিতে পারবো। তারপরও অনিশ্চয়তার গৌরব মাখা ক্রিকেটে নির্ভাবনায় থাকার সুযোগ কই, বিশেষত দলটার নাম যখন বাংলাদেশ। তার উপর একের পর এক সিনিয়রদের অবসর, লিটন দাসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যাত্রা, সব মিলিয়ে তারুণ্য নির্ভর দলকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা তো থাকেই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় 10 বছর কাটিয়ে দেয়া মিরাজ অবশ্য বুঝতে পারছেন দায়িত্ব নেওয়ার সময় এসেছে তারও। আমাদের মোস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি রিটায়ার্ডে চলে গেছে এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে, কারণ আমাদের বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে যেতে হবে। এখন সেই রেসপন্সিবিলিটি আমাদের সবার। লম্বা ক্যারিয়ারে বলের পাশাপাশি ব্যাট হাতেও অনেকবারই দলকে সাফল্য পাইয়ে দিয়েছেন মিরাজ, তবু এখনও থিতু হতে পারেননি নির্দিষ্ট কোনো পজিশনে। এবার পছন্দসই পজিশন পাওয়ার প্রত্যাশা তার। আমি অবশ্যই চাই একটা জায়গায় সেটেল হতে, এবং এটা টিম ম্যানেজমেন্টও এগ্রি করেছে, আমার সাথে কথা হয়েছে, এবং কোচ বলেন, প্রেসিডেন্ট বলেন, ফারুক ভাইয়ের সাথেও কথা হয়েছে অনেকবার যে একটা জায়গায় যদি আমি সেটেল হতে পারি আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য লাভ হবে। সো আমি যদি 5-6 খেলতে পারি তাহলে আমার ফিনিশিং রোলটা আমি পাবো। বাংলাদেশের খেলা সবশেষ টেস্ট ম্যাচে মিরাজের নেতৃত্বে জয় পেয়েছিল দল। উইন্ডিজের বিপক্ষে সে জয়টা জিম্বাবুয়ের বিপক্ষেও আত্মবিশ্বাসের ফুল ফোটাবে নিশ্চিতভাবেই। নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা। শেষ করব সান্ধ্যবাজার। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মার্কিন শুল্ক ইস্যুতে ট্রাম্পকে 48 ঘন্টার মধ্যে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। ব্যাংক ঋণে সুদের হার কমানোর পরামর্শ IMF-এর। ট্রাম্পের শুল্কারোপের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র, 50টি অঙ্গরাজ্যে একযোগে বিক্ষোভ, প্রেসিডেন্টকে অপসারণের দাবি। কাল ঢাকায় বিনিয়োগ সম্মেলন, নাসা ও ILO এর সঙ্গে চুক্তির আশা বিচার, মার্চের রেকর্ড $3 বিলিয়ন রেমিটেন্স। গণহত্যায় শেখ হাসিনার 2 মামলায় অভিযোগপত্র দাখিল এপ্রিলে। তদন্তকারীদের হত্যা করতে আয়না ঘরে টাইম বোমা রাখা হয়েছিল বলল প্রসিকিউশন। এবং কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জামায়াত নেতা সহ নিহত 3। শরীয়তপুরে শতাধিক হাত বোমা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার 7। এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।